আপনার ভাই নেই তো কথাটা বুঝতে না হবে অসুস্থ থাকা হ্যাঁ হ্যাঁ অসুস্থ গেলে কেমন হবে বুঝতে পারছো রোগ রোগ তো ভালো এগুলো আমার হয়েছে আবার না সবার জন্য উপকারী অসুস্থ হলে সুস্থতার কদর করে মানুষ যে সুস্থ ছিলাম ভালো কাজগুলো বেশি করি তখন অসুস্থ হয়ে যায় ঠিক আজকে পড়া অল্প পড়াইলে আধা ঘন্টা মানুষ শেষ করে যাবে আমরা 1 ঘন্টা শেষ করবো 1.5 ঘন্টা নিব না থাকবে পড়া আজকে অল্প এর মধ্যে আছে মাইগ্রেন আমরা মাইগ্রেন নাম সবাই শুনি মাইগ্রেনের মাথা ব্যথা মাইগ্রেন ব্যথা মেডিসিন মাথা ব্যথা মাইগ্রেন মেডিসিন দিব কি দিব কি যে পড়লে যখন কম দিব এটা আমাদের মাথাটা শুরু হয় না এটা পড়লে যখন শুরু হবে তখন দিব কি বলেন মাথা ব্যথা হওয়ার আগে খাইয়ে দিলে তো কিছু উল্টা মাথাটা শুরু হয়ে যাবে আমরা চাই যে মাইগ্রেন পরে শেষের দিকে যখন ব্যথা বেশি হয়ে যাবে তখন ওষুধ দিব এই তারপর ভার্টাইগো আছে ভার্টাইগো মানে হচ্ছে মাথা ঘোরায় আর টুথ মানে হচ্ছে দাঁত এক মানে হচ্ছে ব্যথা যত জায়গায় এক আছে সব জায়গার মধ্যে দেখবেন যে ব্যথা এক অর্থ হচ্ছে ব্যথা টুথ এক মানে দাঁত ব্যথা অনেক কারণ আছে এগুলো ডেন্টিস্টরা দেখে অল্প বিস্তর কিছু অল্প অল্প করে করবো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইগ্রেনটা বেশি ইম্পর্টেন্ট মাইগ্রেন নিয়ে অল্প অল্প আলোচনা করি কতটুকু যাওয়া দেখেন মাইগ্রেন কাকে বলে 1 নাম্বারটা আমরা করবো Okay. It is characterized by unilateral headache. Can I get a definition? जी. A definition. It is characterized by unilateral headache associated with nausea, vomiting, visual disturbance. NAUSEA. Vomiting. VOMITING.
VOMITING ভমিটিং শেষ লেখা মনে হয় বুঝলেন এই লেখা শেষ দেখা যায় আচ্ছা ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এটা কি কি বৈশিষ্ট্য ধারণ করে বাই ইউনিল্যাটারাল হেডেক ইউনি মানে এক ল্যাটারাল মানে পাশে ইউনিল্যাটারাল মানে হচ্ছে এক পাশে আর যদি বলি উভয় পাশে তাহলে লিখবো বাইল্যাটারাল ইউনি মানে এক বাই মানে দুই মেডিকেল ল্যাঙ্গুয়েজ আর কি ইউনিল্যাটারাল মানে হচ্ছে এক পাশে হেডেক মানে এই তাহলে একটা হচ্ছে যে এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্যারেক্টারাইজ মানে বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য ধারণ করে এক নাম্বার হচ্ছে যে তার ইউনিল্যাটারাল হেডেক থাকবে মাথার এক পাশে মাইগ্রেন যেহেতু ব্যথা থাকবে অবশ্যই কোন দিকে ব্যথা এক পাশে ব্যথা পুরো মাথায় না এক পাশে ব্যথা ওই ব্যথা কি কি নিয়ে থাকবে দেখেন অ্যাসোসিয়েটেড উইথ ব্যথার সাথে কি কি থাকবে নজিয়া মানে বমি ভাব ভমিটিং বমি হতে পারে ভিজুয়াল ডিস্টারবেন্স চোখে ঠিকমতো দেখবে না তাহলে মাইগ্রেন হচ্ছে এমন একটা জিনিস যেখানে মাথার এক পাশে ব্যথা করবে সাথে সাথে আমাদের বমি ভাব বমি হওয়া এবং চোখে ভালোভাবে না দেখা ইনক্লুডেড থাকবে এই অবস্থাকে আমরা মাইগ্রেন বলবো যদি পুরো মাথায় ব্যথা করে তাহলে আমরা মাইগ্রেন বলবো না এক পাশে হতে হবে বমি ভাব থাকতে হবে অথবা বমি হতে হবে সাথে আমাদের ভিজুয়াল ডিস্টারবেন্স বা ভিজুয়াল মানে কি চোখের সমস্যা চোখে দেখার সমস্যা ভিজুয়াল ডিস্টারবেন্স মাঝে মাঝে এই মাইগ্রেনের ক্ষেত্রে চোখের মধ্যে মানুষ ঝিকঝিক ঝিকঝিক ইয়া দেখে আলো দেখে অনেকক্ষণ ধরে সূর্যের দিকে তাকাইছেন সূর্য যখন তাকান তখন আপনার চোখ বন্ধ করে আবার অন্যদিকে তাকান দেখবেন যে চোখের মধ্যে কেমন যেন এই জোনাকি পোকার মতো এগুলো ঘুরতেছে ঠিক এরকম মাইগ্রেন হলে এগুলো ঘুরে মানুষের এটাকে অরা বলে আমরা পড়বো কি কি নিয়ে এত পর্যন্ত বুঝছেন তো না তাহলে এক পাশে ব্যথা সাথে বমি ভাব বমি হওয়া এবং চোখে দেখার সমস্যা ঝাপসা না অবশ্যই দেখার সমস্যা থাকে ঝাপসা দেখলে আরেকটা হয়ে যায় চোখে যেমন দেখতে আমার অ্যাবনর্মাল দেখতে ঝাপসা ওই জিনিসটা দেখি এটার মধ্যে ঝিকে 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 ঘুরতেছে কি যেন জোনাকি পোকা উপরগুলো একটু মুছে দিই আমরা এখন অল্প পড়া টেনশনের কারণে অল্প বলবো টাইপস কি কি আছে পরীক্ষাটা আসবে যে ক্লাসিফিকেশন বা টাইপস কি এক নাম্বার হচ্ছে ক্লাসিক এটা ক্লাসিক টাইপ এখানে নজিয়া থাকবে ভমিটিং থাকবে চোখের সমস্যা থাকবে এটা থাকবে না চোখের সমস্যা থাকবে না এখানে শুধু মাথা ব্যথা এবং বমি থাকবে এখানে কোনো চোখের সমস্যা থাকবে না ক্লাসিকের মধ্যে চোখে থাকবে কিন্তু আমরা ঘুরাইলে মনে থাকবে একবার বলছি থাকবে একবার থাকবে আচ্ছা এই জিনিসটা দেখার জন্য আমরা বলা আছে কিছু AURA মানে হচ্ছে অরা অরা মানে হচ্ছে চোখে অস্বাভাবিক আলো দেখা বাংলা দেখবো না চোখের মধ্যে ছোট 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 জোনাকি পোকার মতো আলো দেখা আমরা বলি যে ইংলিশে স্পেকট্রাম অফ লাইট মানে একটা আলোর গুচ্ছ তারপরে ঘুরতেছে এরকম মনে হয় প্রায় 15-20 মিনিট ধরে ঘুরে মাথা ব্যথার সময় ছায়ার মতো ছায়া না এই যে বিয়ে বাড়িতে যে এগুলো আছে না বাবল বাবলের মতো ঘুরে অথবা বিয়ে বাড়িতে যে সাদা লাইট একটু পর পর একটা না একটু পর দেয় আবার ছেড়ে দেয় ছেড়ে দেয় আজকে আপনি এক করতেন বের হয়ে সূর্য দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ মানে 1 মিনিট লাগবে না 10 সেকেন্ড বা 15 সেকেন্ড তাকানোর পরে আর পারবেন না তাকাইতে চোখে বন্ধ করে অন্যদিকে তাকাবেন দেখবেন চোখে ঝিকে 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 আলো জ্বলে ওইটাকে বলা হয়ে থাকে অরা ঠিক যাদের মাইগ্রেন থাকে তাদের ক্লাসিক টাইপের মধ্যে হেডেক থাকবে বমি ভাব থাকবে সাথে এটা থাকবে চোখের সমস্যাটা থাকবে এরপর আরেকটা আছে ক্লাসিকের পরে আরেকটা হচ্ছে কমন টাইপ ওটা দেখে থাকে না কমন এটা হচ্ছে উইদাউট অরা কমন টাইপের মধ্যে আছে উইদাউট অরা এখানে বমি থাকবে এবং মাথা না থাকবে দুটো থাকবে কিন্তু এখানে চোখে সমস্যা থাকবে না এটা প্রথম প্রাইমারি স্টেজ এরপর এটা গেলে এটা ক্লাসিক হয়ে যায় আরেকটা আছে মাইগ্রেন ভেরিয়েন্ট কি কি আছে এখানে আছে রেটিনাল
এখানে তারা লিখেছে অপথলমোলজিক হেমিপ্লেজিক ওপি। এগুলো হচ্ছে টাইপস। এর মধ্যে কমেন্টে বললামই যে এখানে কোনো চোখের সমস্যা থাকে না, আর শেষেরটা লিখে নেন বলছি। আপনাদের যেগুলো কঠিন লাগে এগুলোর সাথে বাংলা লিখে নেবেন, লিখলে পরীক্ষার সময় মনে রাখা সহজ হবে। তো আমরা যেভাবে বুঝাইছি এটা মনে থাকবে তখন। মাইগ্রেন ভেরিয়েন্টস মানে বিভিন্ন রকমের মাথা ব্যথা, এটা তো ক্লাসিক টাইপ। এখানে চোখে ঝিকিমিকি দেখবে এবং সাথে ব্যথা বমি বমি ভাব থাকবে, এটা কমন টাইপ। এখানে ব্যথা বমি বমি ভাব থাকবে কিন্তু চোখে ঝিকিমিকি দেখবে না। মাইগ্রেন ভেরিয়েন্টস হচ্ছে রেটিনাল, মানে এই মাইগ্রেনের ক্ষেত্রে মাথা ব্যথাও আছে এবং চোখের ভিতরে একটা লেয়ার আছে, নাম হচ্ছে রেটিনা। ওই রেটিনাতে সমস্যা থাকে, সাথে মাইগ্রেনও থাকে, এটাকে জন্য রেটিনাল বলা হয়ে থাকে। আসলে অপথলমোলজিক মানে হচ্ছে চোখের সমস্যা, এটা চোখের ভিতরে সমস্যা রেটিনাল বলা, চোখের চারপাশে সমস্যাকে অপথলমোলজিক বলা হয়ে থাকে। এখানে মাথা ব্যথা থাকে এবং চোখের চারপাশে প্রচুর ব্যথা থাকে, এটা বলতে অপথলমোলজিক। হচ্ছে হেমিপ্লেজিক। হেমিপ্লেজিক মানে হচ্ছে যে কোনো এক সাইড বডি, মাঝখান থেকে নিলে এক হাত এক পা, এখানে এক হাত এক পা ব্যথা করে এবং সাথে মাইগ্রেন থাকে। এগুলো মেনি স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে হয়, যারা স্ট্রোক করে এক হাত এক পা চলে যায় এটাকে হেমিপ্লেজিক বলা হয়। মানে যে কোনো এক সাইডের একটা হাত একটা পা দুই জায়গায় একসাথে মেলা হয়ে থাকে বলে থাকে হেমিপ্লেজিক। যদি স্ট্রোক হয় মাথা ব্যথা থাকে সাথে এক সাইড অবশ থাকে, এটা হেমিপ্লেজিক ভেরিয়েন্ট বলা হয়ে থাকে। এগুলো কঠিন, জাস্ট নামগুলো জানলে হবে, আমরা বিস্তারিত কিছু বলবো না। এগুলো পরীক্ষায় লিখতে হবে যে ক্লাসিক, কমন, মাইগ্রেন ভেরিয়েন্টস, একটা দুটো নাম দিলেই পরীক্ষায় ফুল মার্ক পাওয়া যাবে। কোনো প্রশ্ন আছে? বুঝলি? বুঝছেন? এই যে বেশিরভাগই তো তারা বেশিরভাগই চোখের কারণে হচ্ছে মাইগ্রেন। হ্যাঁ, চোখের কারণে হয়, চোখের কারণে ছাড়াও হয়, ব্রেনের কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা হয় ক্লাসিক, প্রথমে কমন থাকে তারপর ক্লাসিক হয়, অথবা অনেকে ক্লাসিকের মধ্যে চলে যায় ডাইরেক্ট, মানে এটাই বেশি ব্যাপার, এটা আর এটা যে বেশি ব্যাপার। এগুলো তেমন না, এগুলো রোগী বড় রোগীদের ক্ষেত্রে। কে স্ট্রোক করে? সবাই তো স্ট্রোক করে না, সবাই তো মাইগ্রেন, মাইগ্রেনের রোগী সবাই স্ট্রোক করে না। এগুলো এগুলো তো সবাই ওয়ার্ডে চলে যায়। এটা রেটিনা মানে চোখের ভিতরে সমস্যা, ভিতরের লেয়ারের মধ্যে যদি কোনো বড় ধরনের সমস্যা হয় সাথে মাইগ্রেন থাকে, ওটাকে বলা হয় রেটিনাল ভেরিয়েন্টস অফ মাইগ্রেন। রেটিনার সমস্যা আছে, মাথা ব্যথাও আছে খুব বেশি। অপথলমোলজিক মানে চোখের চারপাশে না, চোখ মুখ করতে পারবে না, চোখের সমস্যা, চোখের ভিতরের সমস্যা। এই চোখের সমস্যাটা ঘুরতে পারে না চোখ, কোনোটা কারণে এই ধরনের কোনো প্যাথোলজি হয়েছে, মানে কোনো ইনফ্লামেশন হয়েছে চোখের চারপাশে, এর কারণে মাইগ্রেন হচ্ছে, অথবা মাইগ্রেন হওয়ার পর তার চোখের সমস্যাটা হচ্ছে। মেইনলি কিন্তু এটার কারণে এটা হয়, যাদের চোখের বড় ধরনের বিরাট সমস্যা থাকে, যেটা আছে এটা তো মাঝে মধ্যে চোখ নেই বলে চোখ, হ্যাঁ এটা অনেক ভিতরে, চোখের সামনেটা জিনিসটা নিয়ে হয়, ভিতরের জিনিসটা এটা অনেক ভিতরে, এখানে রক্ত নালী আছে, এখানে দেখা যায় না, কিন্তু কেটে আমরা দেখতে হয়। আর যে হেমিপ্লেজিক, চোখ না সামনের পর্দায়, এটা অনেক ভিতরে। হেমিপ্লেজিক মানে হচ্ছে এক সাইড এক পা, মানে এক হাত এক পা নিয়ে নিলে যদি কোনো স্ট্রোকের কারণে হয়, সাথে মাইগ্রেন থাকে, এটাকে বলা হয় হেমিপ্লেজিক। শেষ, এতটুকু। এই যে মেইনলি হচ্ছে এটা না, এটা জানলেই হলো, এগুলো নিয়ে বেশি আছে, খুব বেশি মাথা ব্যথা। বুঝলি? ঠিক নিয়ে আসে ঢুকে আমরা একটু দেখি। ক্লিনিক্যাল ফিচার্স। দেখেন ম্যালেজ, ইরিটেবিলিটি, অরা,
tingling. The tingling sensation in one part of the body. Unilateral. Throbbing pain. Associated with nausea, vomiting. Visual disturbance. আপনি দেখে বলছিলেন আগে ভাবছিলাম স্পেলিংটা কেমন হলো আগে এটা দিলে সুন্দর হয় ভমিটিং এর পরে লিখছি ভিজুয়াল ডিস্টারবেন্স সবার শেষ হলো বলবেন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখা শেষ হয় না এক নাম্বার হচ্ছে ম্যালেজ ম্যালেজ মানে হচ্ছে আমাদের বডিতে সবসময় একটু বলে না ম্যাচ ম্যাচ করে বডি মানে এগুলো তো এলাকার ল্যাঙ্গুয়েজ আর কি এমন হচ্ছে পুরো শরীর ব্যথাকে অল্প অল্প ব্যথা লাগে কেমন যেন লাগে এটা বলা হয় ম্যালেজ সারা বডি ব্যথা এটাকে বলা হয় ম্যালেজ তারপর যে ইরিটেবিলিটি ইরিটেবিলিটি মানে হচ্ছে সবসময় একটা অস্বস্তি ভাব এটা বলা থেকে ইরিটেবিলিটি বলে না বলে যে সমানে কি ইরিটেট করছে আমাকে মানে উত্তপ্ত করছে ইরিটেবিলিটি মানে হচ্ছে সবসময় একটা বিরক্তি ভাব কোনোটাই কোনো কিছুই ভালো লাগে না তারপর হচ্ছে অরা অরা মানে হচ্ছে ওই যে আমরা যা বললাম জিগজ্যাগ দেখে চোখের মধ্যে লাইট এটাকে অরা বলা হয়ে থাকে সারা শরীর ব্যথা ব্যথা করে বডি এক বলা হয় এটাকে হ্যাঁ হ্যাঁ তুই তো লাগাইছি না দূর থেকে যাও শোনা যাইতেছে তো কণ্ঠ তো লাউ ভালো মনে করছে শোনা যাবে কিন্তু অল্প হ্যাঁ হ্যাঁ মনে তো নাই আমার এই মনিটরের কাজ এগুলো আমার মনে থাকে না আচ্ছা টিংলিং সেন্সেশন হচ্ছে দেখবেন যে যারা বয়স্ক রোগী তারা বলে যে মনে হয় যে হাত পা খোঁচায় কি যেন মানে জ্বালা পোড়া করে হাত পা জ্বালা পোড়া করে মনে হয় যে পিন দিয়ে মারছে এরকম এরকম ব্যথা হয় এটাকে বলে যে টিংলিং সেন্সেশন হাত পা জ্বালা পোড়া করা মনে হয় যে পায়ের অগ্রভাগে হাতের তালুতে পায়ের তালুতে এগুলোতে মনে হয় যে কি যেন দিয়ে খোঁচাচ্ছে তারা বলে এটা সবসময় জ্বালা পোড়া করে এটাকে বলে টিংলিং সেন্সেশন তাহলে যাদের মাইগ্রেন আছে তাদের সবসময় বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ম্যালেজ বা বডির ব্যথা থাকে ইরিটেবিলিটি সে উদ্বিগ্ন থাকে সবসময় বিরক্তি ভাব থাকে তার মধ্যে চোখের মধ্যে লাইট দেখে টিংলিং সেন্সেশন মানে হচ্ছে এই যে হাত পা জ্বালা পোড়া করে ইন ওয়ান পার্ট অফ দ্য বডি যে কোনো এক সাইডে দুই নাম্বার হচ্ছে ইউনিল্যাটারাল থ্রবিং পেইন ইউনিল্যাটারাল মানে হচ্ছে আগে বলেছি এক পাশে বাইলেটারাল মানে দুই পাশে
তাহলে ইউনিল্যাটারাল মানে হচ্ছে এক পাশে থ্রবিং মানে হচ্ছে আপনাদের চিরঙের ভাষা হচ্ছে কোপ মারে, কোপ মারে। রোগীর এসে বলে যে আমার মাথা কোপ মারে। খুব মারে কেন জানি না, কি কোথায় খুব মারছে দেখে অত রক্ত নাই, ব্যথায় ভিতরে খুব মারে। মানে মনে হচ্ছে কিছুক্ষণ পর পর পেন দিচ্ছে, কিছুক্ষণ পর পরই মানে খুব মারছে, তারা বলে আর কি তাদের ভাষায়, কিছুক্ষণ পর পরই ব্যথা হচ্ছে। মানে সময় থেকে থেকে ব্যথা হচ্ছে, একটা না একটু ভালো আবার একটু মারছে, একটু যেমন টন টন করা, এটা থ্রবিং পেন বলে, টন টন করে। ফোড়া হলে কিছুক্ষণ পর পর টন 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 করতে থাকে ফোড়াটা। ঠিক এটা এরকম যে একটা মাথার একটা সাইডে এই টনটনের মতো ব্যথা করতে থাকে, এটা থ্রবিং পেন বলা হয়ে থাকে। এটা অ্যাবসেসের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাবসেস যাদের হয় তাদেরও থ্রবিং পেন থাকে কিছুক্ষণ পর পর। এই করছেই, মানে মনে হচ্ছে ভিতরে কিছু কোনো কিছু করছে, মারামারি করছে ভিতরে, এটা হচ্ছে থ্রবিং পেন, টনটন করছে। অ্যাসোসিয়েটেড উইথ, সাথে সাথে কি থাকবে আমরা আগের কথা, নজিয়া বা বমি ভাব, ভমিটিং মানে বমি, ভিজুয়াল ডিস্টারবেন্স চোখের সমস্যা, মানে তুই যে অরা দেখা, এটা কি কথা। 3 নাম্বার হচ্ছে এই দুটো বুঝছেন। 3 নাম্বারটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ম্যালেজ, শরীর ব্যথা। আর একবার লাস্ট, আর বুঝাবো না। ম্যালেজ মানে হচ্ছে পুরো শরীর ব্যথা। ইরিটেবিলিটি মানে হচ্ছে বিরক্ত বিরক্ত ভাব লাগে, তার সারাক্ষণ উদ্বিগ্ন লাগে, অস্বস্তি লাগে, এটাকে বলা হয় অস্থির, হ্যাঁ ইরিটেবিলিটি। অরা মানে চোখে আলো দেখা, বিভিন্ন রকমের আলো, ওই যে জিগজ্যাগ দেখে চোখে। টিংলিং সেন্সেশন, টিংলিং মানে হচ্ছে জ্বালা পোড়া করা। টিংলিং সেন্সেশন হচ্ছে যেকোনো, বলছে ইন ওয়ান পার্ট অফ দ্য, যেকোনো একটা পার্টের মধ্যে কি হয় জ্বালা পোড়া করে, হাতে বা হাতের তালুতে বা পায়ের তালুতে, যেকোনো এক জায়গার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে এরপরে সমস্যাটা হচ্ছে এগুলো, যেকোনো এক সাইডে প্রচুর ব্যথা করে, ইউনিল্যাটারাল থ্রবিং পেন, ওই যে মনে হচ্ছে যে ফোড়ার যে ব্যথা, ঠিক এরকম ব্যথা মাথায় করছে। অ্যাসোসিয়েটেড উইথ নজিয়া, বমি ভাব, ভমিটিং মানে বমি হওয়া, ভিজুয়াল ডিস্টারবেন্স মানে হচ্ছে চোখে সমস্যা, যে অরা, এটাই ভিজুয়াল ডিস্টারবেন্স এখানে লিখছে। 3 নাম্বার পেশেন্ট প্রেফার্স, পেশেন্ট বা রোগী, প্রেফার্স মানে পছন্দ করে, টু স্টে থাকতে, ইন কোথায়, কোয়াইট মানে শান্ত, ডার্ক রুম অন্ধকার এবং নীরব মানে নীরব পরিবেশ তার ভালো লাগে, যদি লাইটটা বন্ধ থাকে এবং কেউ কোনো কোলাহল মুক্ত পরিবেশটা তার ভালো লাগে। যাদের মাইগ্রেন থাকে তারা এগুলো সহ্য করতে পারে না, লাইটের আলোটা এবং মানুষের আওয়াজটা দুইটাই। যদি কোনো রোগী এসে বসে আবার লাইট এবং মানুষের আওয়াজ কোনোটাই খুব বিরক্ত লাগে, তাহলে বুঝবো যে মাথা ব্যথা থাকে, তাহলে বুঝবো আমরা তার মাইগ্রেন। মাইগ্রেনের প্রচুর ব্যথা হয়তো, প্রচুর ব্যথার সময় তারা চায় যে একটা আলাদা একটা রুমের মধ্যে লাইট অফ করে এবং যাতে কেউ না থাকে আশেপাশে। তাহলে এগুলো বুঝে গেছেন। বিভিন্ন জিনিস এই ব্যথাটা বাড়ায়, কি কি বাড়ায় পরীক্ষা আসতে পারে। প্রিসিপিটেটিং ফ্যাক্টর বলা হয় এটাকে, ফ্যাক্টর যেগুলো মাথার ব্যথাকে বাড়াই দেয়, এটাকে বলা হয় প্রিসিপিটেটিং ফ্যাক্টর। প্রিসিপিটেটিং পিটেটিং ফ্যাক্টরস, কি কি জিনিস মাথা ব্যথা বাড়ায়। 1 নাম্বার স্ট্রেস, প্রচুর মানসিক চাপ আছে তার মাথায়, এটাকে বলা হয় থাকে স্ট্রেস। ফুড, এর মধ্যে আছে চকোলেট, চিজ। 3 নাম্বার হচ্ছে অ্যালকোহল। চার নাম্বার হচ্ছে ক্যাফেইন। এই জিনিসগুলো মাথা ব্যথা বাড়ায়। 5 নাম্বার হচ্ছে আমাদের মাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন। এই 5টা জিনিস বা আরো একটা আছে, এগুলোর ক্ষেত্রে মাথা ব্যথা এগুলো বাড়িয়ে দেয়। মাথা ব্যথা আছে বা নাই, এগুলোর ক্ষেত্রে এগুলো হলে মাথা ব্যথা হতে পারে বা মাথা ব্যথা বাড়তে পারে। এক নম্বর স্ট্রেস মানে চাপ, মানসিক চাপ।
অনেক মানসিক চাপে আছেন, সারাদিন রেস্ট নিতে পারেননি, এসব মাথা ব্যথা হবে। 2 নাম্বার হচ্ছে যদি মাইগ্রেন থাকে তাহলে এটা বাড়াই দিয়ে মাইগ্রেনটাকে, স্ট্রেস। 3 নম্বর হচ্ছে ফুড, চকলেট জাতীয় খাবার এবং চিজ, যে পাউরুটি দিয়ে খায় চিজ, ওই 2টা জিনিস মাথা মাঝে মাঝে মাইগ্রেন থাকলে এটা বাড়াই দেয়। 3 নম্বর হচ্ছে অ্যালকোহল, যারা অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে মাইগ্রেন বেড়ে, মাইগ্রেনের ব্যথাটা বাড়ে, বা অ্যালকোহল খাওয়ার কারণে মাইগ্রেন হতে পারে। ক্যাফেইন, ক্যাফেইন জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো খাইলেও আমাদের মাইগ্রেন বাড়বে। 5 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশন বা মাসিকের সময় মাথা ব্যথা বাড়ে, বা থাকলে না থাকলে হতে পারে, আর হইলে বাড়তে পারে। এই এগুলো ক্যাফেইন, ক্যাফেইন পাওয়া যায় এক ধরনের, চা কফিতে ক্যাফেইন পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। যদি মাইগ্রেন থাকে, মাইগ্রেন যাদের আছে আর কি, মাইগ্রেন যাদের আছে, কফিতে ক্যাফেইনের পরিমাণ অনেক বেশি। কফিতে এমনি না, রং চা দুধ চা দুইটাই মাথা ব্যথা হইলে ভালো লাগে যদি মাইগ্রেন হয়। যদি মাইগ্রেন হয় তাহলে এই ক্যাফেইন গিয়ে মাথার, মাইগ্রেন মানে কি প্রচুর মাথা ব্যথা হচ্ছে, এই মাইগ্রেন গিয়ে এগুলো গিয়ে আবার আমাদের ব্রেনের যে রক্তনালী আছে এগুলোকে আরো সংকুচিত করে দেয়। কিন্তু এই ক্যাফেইন গিয়ে হয় সংকোচন করবে, নাহলে প্রসারণ করবে, অ্যাবনর্মাল কিছু কাজ করবে গিয়ে। তো গেলে যে কারণে মাইগ্রেন হতো ওই কারণটাকে আরো বাড়াই দেয় সে। বাড়াই দিলে কি হয়, তার প্রচুর মাথা ব্যথা হয়। যাদের মাইগ্রেন রোগী তাদেরকে কফি খাইতে দিয়ে দেখেন যে কেমন লাগে। হ্যাঁ, আপনার মাইগ্রেন আছে নাকি? হতে পারে, এই যে স্ট্রেস একটা ফ্যাক্টর আছে, ক্যাফেইন। এমনি ক্যাফেইন ভালো বডির জন্য, অল্প অল্প, যে চাতে কম থাকে কিন্তু কফির বিনের মধ্যে অনেক বেশি থাকে। 5 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশন, এগুলো তো বুঝিনি, মুছে দিলাম। ট্রিটমেন্ট, ডিউরিং একিউট অ্যাটাক, প্রচুর ব্যথার সময় কি দিবেন? 1 নাম্বার রিঅ্যাসিউরেন্স, এটা হচ্ছে রেস্ট রাখতে হবে ইন হোয়াইট ডার্ক রুম। reassurance, অ্যানালজেসিক, ব্যথানাশক ওষুধ দেবো, প্যারাসিটামল। এগুলো খাওয়া যায় না। কে বলো জানো? অনেক খেলে যাবে না তো, একটা খেতে হবে। আপনি কি খাওয়া দেন? ওইটা তো অ্যানালজেসিকের মধ্যেই পড়ে। হ্যাঁ, অ্যান্টিমিটিক আছে, প্রোক্লোরপ্যারাজিন। প্রোক্লোরপ্যারাজিন, মেটোক্লোপ্রামাইড। না ভাই, অ্যান্টিবায়োটিক না, এগুলো বমির ঔষধ, এটা দিয়েন না। এরপর লিখবেন ট্রিপটেন। হ্যাঁ, ট্রিপটিন না, আছে সলমিট্রিপটেন, অনেকগুলো নাম আছে, জলমিট্রিপটেন, ডিজাট্রিপটেন আছে, সুমাট্রিপটেন, জলমিট্রিপটেন, এটা বেশি জল আর কি। ডিজাট্রিপটেন আছে। sumatriptan, সুমাট্রিপটেন
ট্রিপটেন নামে যেগুলো আছে না, ট্রিপটেন ট্রিটমেন্ট কি কি দেন, ওগুলো একটা দিলেই হইলো। জন্মের ট্রিপটেন, রিজার ট্রিপটেন। ঘুমানায় বেশি এইটা ঘুমাইলে ব্রেনের ইয়া হয়ে যায়, রিফ্রেশমেন্ট আসে আর কি ব্রেনের মধ্যে, তখন ব্যথাটাও কমে যায়। এটা এখন বেশি ইউজ হয়। নমি নাম শুনছেন নাকি? নমি 2 মিলিগ্রাম দেয় প্রায় সময়, এর নমি আছে। মায়োট্রল আছে, কি কি যেন জলমিন বা জলমিন কি যেন একটা আছে। আচ্ছা, ওই আমরা এক জায়গায় বললাম যে ক্যাফিন, ক্যাফিনের আপনাদের একটু মজা দিয়ে শোনাই। আমাদের ব্রেন, যাই হোক, মস্তিষ্কের সামনের দিকে আসবে অবশ্য। এটা পুরো জায়গা এরকম এরকম, ব্রেনের উপরে জায়গাটা আপনি যে মাথা খুলে দেখেন তাহলে দেখবেন আর কি, এরকম এরকম মাঝখানে গ্যাপ আছে, আর এরকম এরকম করে খাবার আসছে। তো রক্তনালীগুলোর চারপাশে এখানে রিসেপ্টর থাকে, মানে অনুভূতি নিয়ে যায় যে জিনিসগুলো এগুলো থাকে। তো যখন মাইগ্রেন হয় তখন এই রক্তনালীগুলো প্রসারিত হয়ে থাকে, হইলে রিসেপ্টরের মধ্যে সে ধাক্কা দেয়, ধাক্কা দিলে মাথা ব্যথা হয়। হ্যাঁ, মাথা ব্যথা হয়। তো সেখানে ক্যাফেইন খাই আমরা, ক্যাফেইন জাতীয় জিনিসগুলো খাই। ক্যাফেইন গিয়ে কি করে, আপনাদের খুব অবসাদ লাগছে সারাদিন, কফি খেলে চাঙ্গা হয়ে যান। কেমনে চাঙ্গা হন? সারাদিন এই নালীগুলো এরকম থাকে, এই অবসাদে ভালো লাগে না। ক্যাফেইন গিয়ে এটারে এরকম ফুলাই দেয়, রক্ত সাপ্লাই বাড়ায় দেয় ব্রেনের মধ্যে, বাড়ায় দিলে একটু চাঙ্গা লাগে। যখন মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেনের যদি এটা এমনি ফুলে আছে, চারপাশে রিসেপ্টরের মধ্যে লাগলেই সে ব্যথা শুরু করে। আপনি আবার দিলেন ক্যাফেইন এদিক দিয়ে, তো সে আরো ফুললো, ফলে এমন চাপ দিল যে আরবার মাইগ্রেন বেড়ে গেল। ক্যাফেইনের কাজ হচ্ছে রক্তনালীকে প্রসারিত করে দেওয়া, বড় বেশি করে দেওয়া। হ্যাঁ, কিভাবে বুঝবেন? ওই যে আমরা প্রথমে দেখলাম কি কি ফিচার আছে। প্রথমে এক সাইডে ব্যথা হবে, বমি থাকবে, বমি ভাব থাকবে, চোখে ইয়া দেখবে, এগুলো থাকলে মাইগ্রেন বুঝবো আমরা। এগুলো না থাকলে মাইগ্রেন আপনার ভাইবার দরকার নেই। তাহলে শুনেন, প্রথমে আমরা করবো যে রিঅ্যাসিউরেন্স, যে মাথা ব্যথা নিয়ে আসছে রুগী, সে চায় না যে আমি রুগী হই। তার প্রথম বলতে আপনি ভালো হয়ে যাবেন, এর কোনো সমস্যা না, ট্রিটমেন্ট আছে, একটু পর্যন্ত হলে তার মাথা ব্যথা অর্ধেক ভালো। এরপর রেস্ট ইন কোয়াইট ডার্ক রুম, তাকে বলবেন যে আপনি একটা শান্ত এবং অন্ধকার রুমে আপনি স্টে করেন। 2 নম্বর হচ্ছে অ্যানালজেসিক, ব্যথা কমানোর জন্য অ্যানালজেসিক প্যারাসিটামল থেকে শুরু করে ট্রামাডল, উনি যেটা বললেন যতগুলো দেন সবকিছু দেওয়া যাবে অ্যানালজেসিক এর মধ্যে। প্যারাসিটামল থেকে শুরু করতে হয়, যদি প্যারাসিটামল সাইড ইফেক্ট কম বডিতে, এটা খেয়ে যদি কমে যায় তাহলে হইলই, ওই টাফনেল কি কি দেন ওগুলো দিলে হইলো। এরপর হচ্ছে অ্যান্টিইমেটিক, অনেক সময় দেখা যায় যে বমি ওষুধ দিলেও বমি ভাব থাকে, বমি দিলে বমি ভাবটা বা বমিটা কমে যায়। বমি হলে কিন্তু আরো প্রেশার বাড়ে ইয়েতে। একবার হচ্ছে মাথা ব্যথা, আর হচ্ছে বমি। মাথা ব্যথার এই যে সিভিয়ারিটি, মানে তীব্রতা আরো বাড়ায় দেয় কিন্তু বমিটা। এই জন্য বমির ওষুধগুলো দিয়ে, এই দুটো ওষুধ দিয়ে বমিটা বন্ধ রাখতে হবে। তার নাম হচ্ছে ট্রিপটেন। হ্যাঁ, এগুলো বমির ওষুধ দুইটাই, প্রোক্লোরপ্যারাজিন, মেটোক্লোপ্রামাইড। অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে, ইমেসিস মানে হচ্ছে বমি, অ্যান্টিমেটিক মানে হচ্ছে যে সকল ওষুধগুলো বমির বিরুদ্ধে কাজ করে অ্যান্টিমেটিক বলা হয়ে থাকে। এরা কত কষ্ট পড়েছি আমরা, এগুলো উনি ছিলেন না এই জন্য। ট্রিপটেন এটা একটা রিসেপ্টর ব্লক করলে আমাদের মাথার রক্তনালীগুলো সংকুচিত করে, এটা যাইয়া। এর মধ্যে সুমাট্রিপটেন, জলমিট্রিপটেন, রিজাট্রিপটেন, নমি নামে পাওয়া যায় ওষুধগুলো, মোটামুটি মার্কেটে ভালো কাজ করে এগুলো দিলে। নমি, মায়োট্রল, একটা নাম দেয়, অনেকগুলো আছে। বলে স্কয়ার আমার ধরবে, এসে আমার ইয়া করতেছে স্কয়ার নমি, এটা ভালো চলে আর কি। নমি 2 মিলিগ্রাম 3 মিলিগ্রাম চাই দেয়, এগুলো দিলে ঘুম আসে, তাহলে তার মাথাটা কমে যায়। এটা হচ্ছে একিউট অ্যাটাক, খুব তীব্র অ্যাটাকের মধ্যে বারবার হচ্ছে, তখন আমরা কি দিব? মুছে দেই এটা, ক্রনিক লিখবো না, লিখবো যে প্রিভেনশন।
ফর প্রিভেনশন। এগুলো খেয়ে মোটামুটি সে ভালো হয়ে যাবে। এখানে আছে না ঝালাই হচ্ছে নোট করে নজর প্রোপ্রানোলল, বিটা ব্লকার, প্রেসারের ওষুধ। নজর এমিট্রিপটিলিন, ঘুমের ওষুধ। যে টপিরামেট, এটা ঘুমের ওষুধ। লাগে সবচেয়ে ভালো কাজ করে এটা। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে একটা, একটা চ্যানেল ওপেন করে, এটা ফ্লুনারিজিন। 5 to 10 মিলিগ্রাম দেওয়া যায়। টপিরামেটটা দেওয়া যায় 80 থেকে 150 মিলিগ্রামের মধ্যে। এমিট্রিপটিলিনটা দেওয়া যায় 10 থেকে 50 মিলিগ্রাম। এটা নাইটে দিতে হবে, এট নাইট। খাইলে কদিন ঘুমো? ভাই আমরা কিন্তু ক্লাসের প্রোটোকল ইয়ে করছি না, দেখার পরে কথা। 80 থেকে 160 মিলিগ্রাম ডেইলি। লোয়েস্ট এটা, হাইয়েস্ট এটা, চেয়ে বেশি দেওয়া যাবে না, এর চেয়ে কম দেওয়া যাবে না। এর চেয়ে কম নাই অবশ্য মার্কেটে। শেষ মনে হয় এগুলো দেওয়া যায়, এগুলো ওষুধগুলো দিলে পার্মানেন্টলি বেশি ভালো আর কি। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে শেষেরটা, ফ্লুনারিন নামে পাওয়া যায়, ফ্লুনারিন বা ফ্লুনারিজিন কি নামে পাওয়া যায়, এই নামে পাওয়া যায় ওষুধটা। শেষ কিনা? এগুলো ইউজ করা যায়, বেশি ইউজ হয় আমরা জানবেন যে নোরিয়াম নামে নোরিয়াম, এটা হচ্ছে ফ্লুনারিজিন। নোরিয়াম 10, 5-10 দুটাই আছে। ওই নোরিয়ামটা ইউজ করলে মাথা ব্যথার জন্য পার্মানেন্টলি সপ্তাহে একটা করে খাবে, এরকম খায়, দেখা যায় 3 থেকে 4 সপ্তাহ খালে বা 3 মাস, 1 থেকে 3 মাসের মধ্যেই তার মাথা ব্যথা আস্তে আস্তে ভালোর দিকে উন্নতি হয়। নোরিয়াম, ফ্লুনারিজিন নিচেরটা বেশি ইউজ হয় এর মধ্যে। এমিট্রিপটিলিন ট্রিপটিন নামে পাওয়া যায়, এটা এমিট্রিপটিলিন ঔষধ, 10 থেকে 50 মিলিগ্রাম ঘুমের ঔষধ, ট্রিপটিন নামে পাওয়া যায়। আর বাকিগুলো ইউজ হয় কম, কিন্তু এই দুটা বেশি ইউজ হয় আর কি। প্রেসারের সমস্যা আছে, মাইগ্রেনও আছে, তখন তাদের ক্ষেত্রে আমরা প্রোপ্রানোল ইউজ করি, এটা বিটা ব্লকার ঔষধ। আপনাদেরকে পড়াইছে কিনা হার্টের ওষুধগুলো? এখনো পড়াইছে তো, শেষ তো। বিটা ব্লকার এটা এর প্রেসারের সমস্যার জন্য দেওয়া হয় থাকে। তাহলে মেইনলি আপনারা জানবেন যে ফ্লুনারিজিনটা দেওয়া হয়, নোরিয়াম নামে পাওয়া যায়, 5 থেকে 10 মিলিগ্রাম, সপ্তাহে একটা করে ইউজ করা যায়। 1.5 থেকে 3 মাসের মধ্যে ইউজ করলে তার ফিডব্যাক ভালো পাওয়া যায়। এই বুঝে দেই। তা আমাদের তাহলে কি শেষ হলো? মাইগ্রেন শেষ হলো। এরপর আমরা পড়বো ভার্টাইগো। দেখেন ভার্টাইগো, দেখেন, it is a sensation of movement of the body
or the surroundings. Perceived at it is a sensation of movement of the body or the surroundings perceived as feeling of rotation. হচ্ছে ভার্টিগোর ছোট সংজ্ঞা। নেই বলছেন না? ইট ইজ এ সেন্সেশন, এটা অনুভূতি। সেন্সেশন মানে হচ্ছে অনুভূতি, এটা এক ধরনের অনুভূতি অফ মুভমেন্ট, ঘুরে, মানে ঘোরা, অফ দ্য বডি অর দ্য সারাউন্ডিংস। একটা অনুভূতি, তার মনে হয় বডি ঘুরে, না হলে চারপাশের জিনিসগুলো ঘুরতেছে। ফিলিং অফ রোটেশন একই, মানে একটা মুভমেন্ট দেখেছে, বডির মুভমেন্ট অথবা চারপাশের যে জিনিসগুলো আছে চারপাশে এগুলোর মুভমেন্ট। কি মুভমেন্ট দেখে মনে হয় যে ঘুরে, তার মনে হয় যে একটা ফিলিং যে সে ঘুরতেছে, তাহলে তার চারপাশ সব ঘুরতেছে। এই যে ফিলিংটা আছে, এই ফিলিংটাকে বলা হয় থাকে ভার্টাইগো বা মাথা ঘুরানো। এদের মাথা ঘুরায় কোনো সময়, সে বুঝে সে ঘুরতেছে অথবা তার চারপাশে এরিয়া ঘুরতেছে। ছোটকালে যখন ছেলেরা ঘুরে এরকম করে হাত দিয়ে, তো আবার দাঁড়াইলে দেখা যায় ব্যালেন্স থাকতে পারে না, পড়ে যায়। তোমার যে মাথা ঘুরা হয়তো চারপাশেটা ঘুরতেছে কেমন যেন পৃথিবীতে, এটা হচ্ছে ভার্টাইগো। দ্য সেন্সেশন অফ মুভমেন্ট অফ দ্য বডি অর দ্য সারাউন্ডিংস, এটা একটা অনুভূতি যেখানে মনে হয় যে বডি ঘুরছে অথবা তার চারপাশের পরিবেশ ঘুরছে, এটাকে বলা হয় থাকে ভার্টাইগো। এটা অনেক রোগীদের ক্ষেত্রে হয় এবং রোগীরা এটা নিয়ে আসে, মাথা ঘুরায়। তো অনেক কারণ আছে, আমরা কজগুলো পড়বো। কজেস 10টা কজ করবো আমরা, দেখি। 1 নাম্বার লিখেন, আওয়াজ করে কি উলুটুলি করতেছেন একটু। brainstem hemorrhage or infarction. B number, cerebellar hemorrhage or infarction. Benign positional vertigo. Meniere's disease.
ওটাইটিস মিডিয়া। ট্রমা। টনিক মোশন সিকনেস। মোশন সিকনেস কালকে পড়েছিলাম না গত ক্লাসে, মনে আছে আপনার? না স্যার, এটা ফার্মা। আচ্ছা আপনি তো পারেন আচ্ছা অন্য ক্লাসে পড়েছি, বুঝলেন না, ফার্মাকোলজিতে পড়েছি। গত ফার্মাকোলজি ক্লাস ছিল একটা, ওটাতে পড়েছি। কি ভাই কি হলো আমার? অ্যানেমিয়া। 10 নাম্বার হাইপোগ্লাইসেমিয়া। শেষ কিনা? আরেকটা লিখবেন, প্রেগন্যান্সি 11 নাম্বার। তাহলে 11টা, আরো অনেকগুলো আছে, আমি অনেক অর্ধেক দিছি। তাহলে 1 নাম্বার হচ্ছে কি কি কারণে আমাদের মাথা ঘোরায়? অনেক কারণ আছে, এর মধ্যে মেইন কারণ হচ্ছে ব্রেন স্টেম হ্যামোরেজ। ব্রেন স্টেম মানে হচ্ছে আমাদের মস্তিষ্কের পিছনের অংশটা, যার উপরে ব্রেনটা দাঁড়াই থাকে। এটাকে এখানে আছে পন্স মেডাল অবলাঙ্গাটা, দুইটা মানে পশ্চাৎ ব্রেনের 3টা অংশ, এর মধ্যে শেষ 2টা অংশকে বলা হয় ব্রেন স্টেম, মানে যার উপরে ব্রেনটা দাঁড়াই থাকে এটাকে বলা হয় ব্রেন স্টেম। ওখানে যদি কোনো রক্তপাত হয় অথবা কোনো কিছু গিয়ে রক্তের নালীগুলো বন্ধ করে দেয়, রক্তপাত হ্যামোরেজ মানে হচ্ছে রক্তপাত হওয়া, মানে নালীগুলো ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়, অথবা নালী ঠিক আছে রক্তের মধ্যে কোনো কিছু শক্ত জিনিস গিয়ে ওই নালীগুলোকে ব্লক করে দিল, এটাকে বলা থাকে ইনফাকশন। যদি রক্তপাত হয় অথবা রক্তের নালী বন্ধ হয়ে যায় তাহলে ব্রেনের সাপ্লাই বন্ধ, তাহলে তার মাথা ঘুরাবে। 2 নাম্বার হচ্ছে সেরেবেলার। আমরা জানি পশ্চাৎ মস্তিষ্কের 3টা পার্ট, একটা হচ্ছে সেরেবেলাম। এই সেরেবেলামের মধ্যে যদি রক্তপাত হয় অথবা রক্তের নালীগুলো কোনো কারণে ব্লক হয়ে যায়, ইনফেকশন মানে রক্তের নালী ব্লক হয়ে যাওয়া, ইনফেকশন মানে কি রক্তের নালীগুলো ব্লক হয়ে যাওয়া, হ্যামোরেজ মানে রক্তপাত হওয়া, ছিঁড়ে রক্তপাত হওয়া, রক্তের নালী ছিঁড়ে যায় অথবা রক্তের নালী ব্লক হয়ে যায়, তাহলেও তার মাথা ঘুরাবে। কারণ পশ্চাৎ মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে আমাদের বডির ব্যালেন্স রক্ষা করা। 3 নাম্বার হচ্ছে মাইগ্রেন। যাদের মাথা ব্যথা থাকে তাদের অনেক সময় মাথা ঘুরায়, এটা সবসময় হয় না, মাঝে মাঝে হয়। 4 নাম্বার হচ্ছে বিনাইন পজিশনাল ভার্টাইগো। এটা এমনিই হয়, বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়, যে সে হঠাৎ করে দাঁড়াইলো, দাঁড়ানোর পর তার মাথা ঘোরানো শুরু হয়ে গেছে, অটোমেটিক, কোনো কারণ নাই, দাঁড়াইছে মাথা ঘোরানো শুরু হয়ে গেছে, এই দাঁড়াইতে পারছে না। এটাকে বলা হয় থেকে একটা রোগ, এর নাম হচ্ছে বিনাইন পজিশনাল ভার্টাইগো। পজিশন চেঞ্জ করার কারণে তার মাথা ঘোরায়, এর বলা হয় বিনাইন পজিশনাল ভার্টাইগো। 5 নাম্বার হচ্ছে মিনিয়ার্স ডিজিজ। এটা কানের একটা সমস্যা। এই মানে যে রোগীরা আছে তাদের কানে সবসময় ঝিঝি পোকা আওয়াজ হয়, শো 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 শব্দ হয়, এটাকে বলে মিনিয়ার্স ডিজিজ। শুশু শব্দ হয় সাথে মাথা ঘোরায়, এটা বলা হয় মিনিয়ার্স ডিজিজ। যাদের কানে শুশু শব্দ হয় ওই রোগীকে বলা হয় মিনিয়ার্স ডিজিজ। সবসময় শুশু শব্দ বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়, এবং যারা বিভিন্ন কলকারখানায় কাজ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় এবং তাদের মাথা ঘুরায়। 6 নাম্বার ওটাইটিস মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণ। যদি মধ্যকর্ণের প্রদাহকে বলা হয়ে থাকে ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের প্রদাহকে আমাদের যেটা বাইরে দেখি বাইরের কর্ণ, কানের যে পর্দা আছে পর্দার ভিতরের অংশটাকে বলা হয়ে থাকে মধ্যকর্ণ। ওই মধ্যকর্ণের মধ্যে 3টা হাড্ডি আছে এবং অনেক 1-2টা পর্দা আছে। তো এখানে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো আঘাতের কারণে ইনফেকশন হয়, এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। কানের ভিতরের অংশটা ব্রেনের সাথে কানেক্টেড, এবং কান মানুষের ব্যালেন্স রক্ষা করে, মানে কানের কারণে মস্তিষ্কের কারণে ব্যালেন্স রক্ষা হয় না, কানের কারণে ব্যালেন্স রক্ষা হয়। কান থেকে সিগন্যাল যায় যে আমি এই অবস্থায় আছি, এই অবস্থায়, তখন মস্তিষ্ক বুঝে এবং মস্তিষ্ক তাকে সাপোর্ট দেয়। এখানে যেখান থেকে সিগন্যাল যায় এটা হচ্ছে কান। আপনাকে বডি থেকে ব্যালেন্স রক্ষা করার জন্য
কোন পাশে আছেন এই অনুভূতি পাঠায় হচ্ছে কান। কানের ভিতরে অন্তঃকর্ণের মধ্যে একটা ছোট একটা টিউবের মতো অংশ আছে, এই টিউবের মধ্যে অনেকগুলো সেন্সর থাকে, নড়লে ওই সেন্সর নড়ে এবং ব্রেনকে পাঠায় যে আমি নড়ছি, আমার এটা এই কাঠটা এদিকে। ওই সেন্সর কোন সময় ইয়া হয়ে যায়, আপনি এমনি দিবেন যে পড়ে যাবে, কারণ ব্রেন বুঝবেন আপনি কোন দিকে যাচ্ছেন। যদি মধ্যকর্ণের প্রদাহ হয় তাহলে ব্রেন ওই ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারে না, তখন তার মাথা ঘুরায়। 7 নম্বর হচ্ছে ট্রমা। ট্রমা মানে আঘাত, কোন কারণে যে আঘাত পায় কানের মধ্যে অথবা হাড্ডির মধ্যে। তো আমি একটা লিখছি, এর মধ্যে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন রাপচার। কানের পর্দাকে বলা হয় থেকে টিম্প্যানিক মেমব্রেন। কানের পর্দাকে কি বলে? টিম্প্যানিক মেমব্রেন। যদি জোরে থাপ্পড় মারলেন একজনকে বা ঘুষি মারলেন, কানে গিয়ে কান ফেটে রক্ত বের হওয়া শুরু হলো, ওই যে মেমব্রেন যেটা ফেটে যায়, এক থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই দিবে, বলে না মাঝে মাঝে? ওই কানের পর্দা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। যদি পর্দা ফাটাই দেন তার কিন্তু শুরু হবে মাথা ঘুরানো। এই একটা থেকে দুইটা, অথবা কোনো একটা আঘাতের কারণে যদি এই হাড্ডিটা ভেঙে যায়, এটাকে বলা হয়ে থাকে টেম্পোরাল বোন। যদি এই হাড্ডিটা ভেঙে যায় কোনো কারণে, কারণ এর ভিতরে কান আছে, এই কানের মেইন সেন্টারটা এই জায়গার ভিতরে, এখানে যদি কোনো রক্তপাত হবে ফেটে যায়, তখন তার মাথা ঘুরানো শুরু হয়ে যায়। 8 নাম্বার হচ্ছে ক্রনিক মোশন সিকনেস, মানে টানা সে গাড়িতে উঠবে আর তার বমি হবে। মোশন সিকনেস মানে হচ্ছে, মোশন মানে হচ্ছে গতি, গতির সময় তার যে সিকনেস হয় বা দুর্বলতা আসে, এটা মেইনলি হচ্ছে যারা গাড়িতে চড়ে বা প্লেনে যায় বা বড় বড় জার্নিতে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে চলা শুরু হয়েছে ওই বমি শুরু হয়েছে, এটা বলতে মোশন সিকনেস। মানে তার মোশনের কারণে বা গতির কারণে তার যে বমি হয় এটাকে মোশন সিকনেস বলা হয়। যাদের ক্ষেত্রে টানা মোশন সিকনেস থাকে সব সময়, ছোটকাল থেকে মোশন সিকনেস আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই মাথা ঘুরায়, সব সময় গাড়িতে উঠলে মাথা ঘুরায়, বমি হয়। 9 নাম হচ্ছে এনিমিয়া। এনিমিয়া হচ্ছে আমাদের বডিতে যে পরিমাণ রক্ত থাকার কথা, ওই পরিমাণ রক্ত না থাকলে এটাকে এনিমিয়া বলা হয়, এটাকে রক্ত শূন্যতা বলা হয়ে থাকে। রক্ত শূন্যতা না থাকলে প্রপারলি রক্ত ব্রেনে যাইতে পারবে না। রক্তের পরিমাণ লাগবে 6 লিটার বা 10 লিটার 8 লিটার, যাই ধরেন রক্ত আছে আপনার বডিতে 4 লিটার, তো এগুলো তো ব্রেনে সাপোর্ট দিতে পারে, ব্রেনের দরকার আছে 2 লিটার, পাঠাইছে 1 লিটার, তো ব্রেন তো মাথা ঘুরাবেই, আমার খাবার দেন না ঠিকঠাক মতো আমি ঘুরবই। 10 নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে যখন ইনসুলিন নেয়, যদি ঠিকঠাক মতো খাবার দাবার না খায়, তো তার মাথায় ঘুরানো শুরু হয়ে যায়। মানে হাইপো মানে কম, গ্লাইসেমিয়া আগে গতকালে পড়িয়েছি। গ্লাইসেমিয়া হচ্ছে গ্লুকোজের, রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কম থাকে, এটা হাইপোগ্লাইসেমিয়া বলা হয়ে থাকে। আমরা জানি ব্রেনের প্রধান খাবার হচ্ছে গ্লুকোজ। যদি কোনো কেউ সরাসরি দেখো খুব খারাপ লাগছে, 10 টাকাটা গ্লুকোজ কিনে গুলে খেয়ে ফেলেন, সরাসরি ব্রেনে চলে যাবে এটা, এবং আপনাকে মিনিট 5-এর মধ্যে সহায়তা করে ফেলবে। তো যদি গ্লুকোজের পরিমাণ রক্তে কমে যায় তাহলে ব্রেন খাবার পাবে না, তখন ব্রেন বলবে যে আমিও ঘুরাই, তুমি আমার খাবার দাও নাই, তো ঘুরানো শুরু করবে, আপনারা ঘুরানো শুরু করবে, নিজেও ঘুরবে আপনারা ঘুরাবে। এখন হচ্ছে প্রেগনেন্সির সময়ে বড় একটা ড্রাইভ আমাদের মাদের শরীরের মধ্যে যায়, রক্তের মধ্যে পানির পরিমাণ বেড়ে যায়, তখন দেখা যায় যে প্রায় সময় মাথা ঘুরায়। বিশেষ করে প্রথম 3 মাসের মধ্যে এবং শেষ 3 মাসের শেষের দিকে মাথা প্রচন্ড ঘুরায়, প্রেগনেন্সিতে হয়, এবং বমি বমি ভাব থাকে। তাহলে আমাদের পড়া কিন্তু শেষ। কজ মধ্যকর্ণের ইনফেকশন, কানের ভিতরে যে ইনফেকশন, এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। আমরা কি ইনভেস্টিগেশন করবো একটু লিখি। যদি এরকম ভার্টিগো নিয়ে আসে, ইনভেস্টিগেশনস, এক নাম্বার হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি বলা হয় এটাকে। 2 নাম্বার হচ্ছে ইসিজি করব। চেস্ট এক্সরে। হাইপোগ্লাইসেমিয়া আছে দেখব, ব্লাড সুগার দেখব। এমআরআই করাতে পারি, আপনাদের লাগবে না পরীক্ষার জন্য লেখা। এমআরআই অফ ব্রেন। ট্রিটমেন্ট, কি কি দিতে পারি আমরা? সিনারিজি দিতে পারি। রিভার্ট নাম শুনেছেন, ঔষধের নাম রিভার্ট, জানেন কিনা জানি না।
মোশন সিকনেসের ঔষধ। ইউজ করতে পারি, অথবা অ্যাকর্ডিং টু কজ। ধরেন একটা বড় কারণ ব্রেনের মধ্যে রয়ে গেছে, যেমন ধরেন ব্রেনের মধ্যে রক্তপাত হয়েছে, তো আমি কি মাথা ঘোরানোর ওষুধ দিয়ে কাজ হবে নাকি রক্তপাত বন্ধ করতে হবে? মানে যেই কারণ ওই কারণটা সরাইতে হবে আগে। আপনার পায়ের মধ্যে একটা তার কাটা ফুটে আছে, পিন ফুটে আছে, তো ব্যথার ওষুধ খাইলেন, ব্যথা কমলো, কিন্তু তার কাটা তো ফুটে আছে, তো এটা বের করতে হবে মেইন কারণ। আমরা এই জন্য ট্রিটমেন্টের মধ্যে লিখছি অ্যাকর্ডিং টু কজ। অথবা সিনারিজিন ইউজ করা যায়, এটা মার্কেটে সিনারিজিন এবং ডাইফেনহাইড্রামিন একটা কম্বিনেশন হিসেবে রিভার্ট নামে একটা ওষুধ পাওয়া যায়, এটা মাথা ঘুরানোতে কাজ করে। হ্যাঁ, প্লাস দেন রিভার্ট দেন, রিভার্টটা ভালো, এটা সিনারিজিন গ্রুপের, মাথা ঘোরানোর জন্য। তাও মাথা ঘোরানোর কারণটা যদি মনে হয় শুধু অল্প মাথা ঘুরায়, তাহলে রিভার্ট দিলে শেষ। বেশি মাথা ঘুরায় বা কোনো কারণে রক্তপাত হলো বা যে কারণগুলো আমরা লিখলাম, ওই কারণগুলোর আওতা যদি অনেক বেশি জটিল হয়, তাহলে এই রিভার্ট টিভার্ট দিয়ে কাজ হবে না। তো দেখতে হবে যে তার আসলে মেইন কোনো বড় সমস্যা আছে কিনা ব্রেনে। তো ব্রেনের সমস্যা থাকলে ব্রেনের ওই সমস্যার সমাধান করতে হবে, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। তো কারণ অনুযায়ী ওষুধ দিতে হবে। কি কারণ মুখস্থ ওষুধ দেওয়া যাবে না তখন আর কি। তাহলে আমরা একটু এটা মুছে দিলাম। আমাদের মোশন সিকনেস এর মধ্যে যে ভার্টাইগো ছিল, ভার্টাইগোটা শেষ। এরপর আমরা আছে টুথেক, দাঁত ব্যথা। এটা হচ্ছে ডেন্টালের পড়াশোনা। হ্যাঁ, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। টুথ মানে দাঁত, এক মানে হচ্ছে ব্যথা, টুথেক মানে হচ্ছে দাঁত ব্যথা। এটাকে বলা হচ্ছে ডেন্টাল পেইন। তারা লিখেছে it may be defined as pain in the teeth or their supporting structures. Caused by dental disease, শেষ। তাহলে মোটামুটি কই গেল? আচ্ছা, it may be defined as pain in the teeth. এটা সংজ্ঞায়িত করা যায় হবে যে দাঁতের মধ্যে ব্যথা or their supporting, এটা কিন্তু SU না, or supporting structure, অথবা দাঁতকে ধরে রাখার জন্য চারপাশের মাড়ি এবং হাড্ডি যতগুলো আছে সবগুলো সাপোর্টিং স্ট্রাকচার, দাঁতকে ধরে রাখার জন্য। দাঁতের ব্যথা অথবা তার চারপাশে ব্যথা, caused by dental disease। দাঁতের রোগের কারণে যদি দাঁতের মধ্যে ব্যথা হয়, অন্য কারণও আছে, আমরা সহজভাবে লিখলাম এটা। দাঁতের রোগের কারণে যদি দাঁতে ব্যথা হয় অথবা তার চারপাশে ব্যথা হয়, এটাকে বলা থাকে টুথেক বা ডেন্টাল পেইন। আমরা অবলিক নিয়ে লিখতে পারেন ডেন্টাল পেইন। লেখা শেষ না? মুছে দেই, এগুলো গুছাই লিখে দিতে হয়। তো যেমন বই বাড়িতে যেমন খুব ভালো গুছায় না, এটা লেখা নাই।
ডেন্টালদের বইতে, আমরা তো ডেন্টালের বই ইয়ে করি না, ঘাটি না, এমনি আপনাদের জন্য লেখা। কজেস লিখেন, কারণ তো হাজার হাজার, ওইটার মতো আর কি, লিখতে গেলে হাজার হাজার কারণ পাওয়া যাবে। একটা নাম হচ্ছে ইনফ্লামেশন দ্য পাল্প। এটাকে বলা হয় পালপাইটিস। লেখা যায় পালপাইটিস। 2 নাম্বার ডেন্টাল অ্যাবসেস। জিঞ্জিভাইটিস লিখেন টেম্পোরো মেন্ডিবুলার, নাম বড়, ডিসঅর্ডার। ডেন্টাল কজ, এগুলো হচ্ছে ডেন্টাল কজ, দাঁতের সমস্যা। কারণটা হচ্ছে সাইনোসাইটিস, ম্যাক্সিলারি ডাবল এল সাইনোসাইটিস। ম্যাক্সিলারি সাইনোসাইটিস আছে অ্যানজাইনা পেক্টোরিস, বুক ব্যথা। সাইন করে দেন ভাই। লেখা শেষ কিনা? অ্যানজাইনা পেক্টোরিস, পেক্টোরিস। তাহলে কি কি? ইনফ্লামেশন অফ দা পাল্প। পাল্প মানে কি? পাল্প মানে হচ্ছে দাঁতের ভিতরে যে সেন্সিটিভ জায়গায় যেখানে রক্তের সাপ্লাই আছে, পাল্প বলা হয়ে থাকে। দাঁতের ভিতরে দেখা যায় না এটা, যখন দাঁত খেয়ে খেয়ে ওইটার কাছে যায় তখন দাঁত ব্যথা শুরু হয়। মানে এমন একটা অংশ যে জায়গাতে পোকামাকড় ঢুকলে তখন ব্যথা শুরু হয়, এটাকে বলা যায় পাল্প। রক্তনালীর সাপ্লাই যে পর্যন্ত আছে দাঁতের মধ্যে এটাকে পাল্প বলা হয়ে থাকে। ওটার মধ্যে যদি কোনো, কে কথা বলে ভাই, ওটার মধ্যে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে ব্যথা হয় বা ইনফ্লামেশন বা প্রদাহ হয়, ওটাকে বলা হয় পালপাইটিস। ভাই ফোন রেখে দেন। 2 নাম্বার হচ্ছে ডেন্টাল অ্যাবসেস। কথা শোনা যায়? দাঁতের গোড়ালিতে যদি কোনো কারণে ফোড়া হয়ে থাকে, এটাকে বলা হয় ডেন্টাল অ্যাবসেস। দাঁতের গোড়ালিতে কোনো কারণে ফোড়া হলে এটাকে ডেন্টাল অ্যাবসেস বলা হয়ে থাকে। তখন দাঁতের মাড়ি একেবারে ফুলে যায়, খুব প্রচুর ব্যথা হয়। এবং এটা যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করা যায়, পরবর্তীতে যে বোনের উপরে দাঁত বসে আছে, হাড্ডির উপরে, ওই হাড্ডিটাও ক্ষয় হয়ে যায় এবং দাঁতটা পড়ে যায়। এটা ডেন্টাল অ্যাবসেস বলা হয়ে থাকে। এবং এটাকে অবশ্যই গিয়ে কেটে বের করতে হয়। মানে আমরা জানি যে ফোড়া হলে কি করতে হয়, ফোড়া হলে কেটে ভিতরের পুঁজ বের করে দিতে হয়। ঠিক এটার ক্ষেত্রেও এখানে লাইন করে পুঁজগুলো বের করে দিতে হয়। আর জিঞ্জিভাইটিস, জিঞ্জিভা মানে হচ্ছে মাড়ি। জিঞ্জিভা মানে কি? মাড়ি। দাঁতের মাড়িকে বলা হয় থেকে জিঞ্জিভা। যদি কোনো কারণে খুব বেশি দাঁতের মাড়িতে কোনো ইনফ্লামেশন হয়, তখন দাঁত ব্যথা হয়, কারণ দাঁতটা তো মাড়ির উপরে বসে আছে। তো মাড়িতে যদি কোনো কারণে প্রদাহ হয়, এটাকে বলা হয় জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিসের কারণে দাঁতে ব্যথা হয়। আর টেম্পোরো মেন্ডিবুলার ডিসঅর্ডার, আমরা যে হা করি দেখবো যে এই জয়েন্ট
হা করে দেখান, হা করে দেখান, ধরে দেখান, এই যে দুই জায়গা ধরেন, ধরেন সবাই ধরেন, এখানে এখানে এই জায়গাতে দেখুন যে এই যে আলাদা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। যদি কোনো কারণে এটা ডিসঅর্ডার হয়, মানে এটা তো একটা হাড্ডির পর একটা হাড্ডি মুভ করে, যদি উপরেটা নিচে চলে যায়, অনেকে বড় হাই দেয়, ঘুমের খুব বেশি অনেকদিন না ঘুমায়, বড় হাই দেওয়ার কারণে এই জয়েন্টের সমস্যার কারণে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যায়, তখন দেখা যায় যে এটা আর লাগাইতে পারে না, ওটাকে ডিসঅর্ডার বলা হয়। অথবা ধরেন আপনি গেছেন ডেন্টিস্টের কাছে কোনো কারণে, ডেন্টিস্ট হা করাইলো, বেশি হা হয়ে গেছে, তখন এটার উপর উঠে যায়, প্রচুর ব্যথা হয়, তখন এটাকে আবার ঠিক করতে হয়। এটা হলো টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের কারণেও দাঁতে ব্যথা হইতে পারে। এইগুলো হচ্ছে ডেন্টাল কজ, দাঁতজনিত সমস্যা। এগুলো হচ্ছে ডেন্টাল ছাড়া। কি কি? ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ম্যাক্সিলা মানে কোনটা? এই যে আমার হাড্ডিটা, এটা বলতে ম্যাক্সিলা, এই যে এই পুরো জায়গাটা ম্যাক্সিলা। উপরের পার্টিটাকে বলা হয় ম্যাক্সিলা, নিচের পার্টিটাকে বলা হয় ম্যান্ডিবল। উপরের পার্টিতে এই জায়গা দেখেন সবার এই জায়গাটা একটু ফুলা আছে, এর পিছনে বাতাস, এটা ফাঁপা জায়গা, এটা পুরোপুরি সলিড বোন না, এটা তিন কোণা একটা হাড্ডি, এর ভিতরের দিকে বাতাস থাকে, তো পুরো খালি। আমরা যখন দেখছি হাড্ডিগুলো দেখছি ভিতরে খালি, ওইখানে বাতাস ঢুকে, যখন নাক দিয়ে বাতাস নেই তখন বাতাসটা এদিক দিয়ে ঢুকে আবার গলায় যায়। যে বাতাসটা নেই, বডির একটা ইয়ে হচ্ছে যে মানে সৃষ্টিকর্তা সুন্দরভাবে সাজাইছে যে জিনিসগুলো, বাইরের বাতাসটা ঠান্ডা হইতে পারে, গরম হইতে পারে, বডির উপযোগী বাতাস থাকবে। গরম বাতাস গেলে পুরো যাবে, ঠান্ডা বাতাস গেলে কাশি উঠবে। তখন কি হয়, যখন এই বাতাসটা যায় এদিক দিয়ে ঘুরে সে ভিতরে যায়, ঘুরলে তখন এই পরিবেশে গিয়ে সে বডির উপযোগী টেম্পারেচার ধারণ করে এরপরে ভিতরে যায়, এই জন্য আমরা সুস্থ আছি। এই ম্যাক্সিলারি এটাকে বলা হয় সাইনাস। সাইনাস মানে ফাঁপা জায়গা। এই ম্যাক্সিলা হাড্ডির মধ্যে যে সাইনাস থাকে এটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। এখানেও সাইনাস আছে, এটা ফ্রন্টাল সাইনাস বলা হয়ে থাকে, এটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। তাই কথা বলা যাবে না। ম্যাক্সিলার মধ্যে যে সাইনাস আছে বা ফাঁপা জায়গা আছে, এটা বলা হয়ে থাকে ম্যাক্সিলারি সাইনাস। সাইনাস মানে কি? ফাঁপা জায়গা, যেখানে বাতাস ঢুকতে পারে আবার বের হতে পারে। এই হাড্ডির মধ্যে যে ফাঁপা জায়গা আছে এটা বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। ওই সাইনাসের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে ইনফ্লামেশন হয়, আমাদের আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, এই ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে কোনো প্রদাহ হয়, এটাকে বলা থাকে ম্যাক্সিলারি সাইনোসাইটিস। তখন কারণ এখানে যদি হয় তখন এটার উপরে দাঁতগুলো বসে আছে, তখন দাঁত ব্যথা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই সাইনোসাইটিসের কারণে প্রচুর দাঁত ব্যথা হয়, এবং এটা যদি কোনো কারণে আপনি ট্রিটমেন্ট করে দিতে পারেন, দাঁত ব্যথাটা কমে যাবে। সে বুঝে যে দাঁতে ব্যথা, দৌড়া ডেন্টিস্টের কাছে, ডেন্টিস্টের দাঁত ফালাই দেয়, কিন্তু কাজ হয় না, আবার দাঁত ব্যথা করে, দাঁত ফালাই দেওয়ার পর দাঁত ব্যথা করে, তখন বুঝে যে সাইনাসের সমস্যা, দাঁতের সমস্যা না। আর হচ্ছে অ্যানজাইনা প্যাকটুরিস, তার নাম হচ্ছে বুক ব্যথা। হার্ট অ্যাটাক বলো না, হার্ট অ্যাটাকের আগের অবস্থাকে বলতে অ্যানজাইনা প্যাকটুরিস। যদি হৃৎপিণ্ডের মাংসপেশিতে রক্তের সাপ্লাইয়ে কোনো ব্যাঘাত ঘটে, তখন প্রচুর বুক ব্যথা হয়, এটাকে বলা হয় থাকে অ্যানজাইনা প্যাকটুরিস। এক বুক ব্যথার সাথে দাঁত ব্যথা সম্পর্কিত। তখন এই বুক ব্যথার সাথে দাঁত ব্যথা প্রচুর হয়, তখন সে মনে করে দাঁত ব্যথা, যায় ডেন্টিস্টের কাছে, ফালাইতে গেলে আরো বুক ব্যথা বাইরে যায়, দাঁত ফালানোর পরে দাঁত ব্যথা বাইরে যায়, দাঁত নাই কিন্তু দাঁত ব্যথা হইতেছে, এটাকে বলে অ্যানজাইনা প্যাকটুরিস। এগুলো ক্ষেত্রে এগুলো হচ্ছে নন ডেন্টাল কজ, ডেন্টাল ছাড়া কজ। এগুলোর ক্ষেত্রে কি হয়, দাঁত ব্যথাটা প্রচন্ড আকার ধারণ করে, এগুলো হচ্ছে কারণ। আচ্ছা, দাঁত ব্যথা কমানোর ইয়া কি, প্রিভেন্ট করার কি? আমরা মুখোমুখি বলবো, এটা কজ শেষ না? ঠিক আছে, এখানে তো ক্লিনিক্যাল ফিচার নাই, ব্যথার আবার ক্লিনিক্যাল ফিচার কিছু নাই। কি সিমটমস আর নিয়ে আসবে, ব্যথা নিয়ে আসবে, থাকলে জ্বর থাকবে, এই জিনিসগুলো খাইতে পারবে না। আমরা কিছু লিখে দেই ক্লিনিক্যাল ফিচার নিজের ভাষায় আপনাদের জন্য। এক নাম্বার হচ্ছে সিভিয়ার পেইন, সিভিয়ার ডেন্টাল পেইন। দুই নাম্বার হচ্ছে ইনএবিলিটি টু টেক ফুড, প্রচুর দাঁত ব্যথা, খাইতে চাবে না কিছু, ইনএবিলিটি টু টেক ফুড। মাড়ি ফুলে যাবে, এটা হচ্ছে সোলেন গাম। যদি অ্যাবসেস হয় তখন ফিভার থাকবে।
ফিভার। এরপরে আসতে পারে হেলিটোসিস, খারাপ গন্ধ আসবে, টোসিস। এই এগুলো আমার নিজের ভাষা আপনাদের লিখে দিলাম। সিভিয়ার ডেন্টাল পেন, অনেক প্রচুর ব্যথা হবে, ইনএবিলিটি টু টেক ফুড, রাতে ব্যথা হলে কেউ খাইতে চাইবে না, নামক ডালে ব্যথা। 3 নম্বর হচ্ছে সোলেন গাম, আমাদের মাড়িগুলো ফুলে যাবে, এটা বলা হচ্ছে, লেখেন আপনারা, বলছি এরপরে। সোলেন গাম মানে মাড়ি ফুলে যাওয়া। 4 নম্বর হচ্ছে ফিভার থাকবে। হেলিটোসিস মানে হচ্ছে মুখ থেকে খারাপ গন্ধ আসা, এটাকে হেলিটোসিস বলা হয়। যেহেতু একটা ব্যথার হিস্ট্রি আছে, তাহলে এখানে একটা কোনো ওই ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে কোনোটা প্রদাহ হবে, প্রদাহ হলে খারাপ গন্ধ আসে, এটাকে হেলিটোসিস বলা হয়ে থাকে। তাকে আমরা সিভিয়ার ডেন্টাল পেন, প্রচুর দাঁত ব্যথা, ইনএবিলিটি টু টেক ফুড, ইনএবিলিটি মানে হচ্ছে যোগ্যতা নাই, পারে না, অক্ষমতা, খাবার খেতে অক্ষম, কারণ দাঁত ব্যথা হলে তো খাবার খেতে পারবে না। 3 নাম্বার সোলেন গাম, মাড়িগুলো ফুলে যাবে। 4 নাম হচ্ছে ফিভার, ফিভার হইতে পারে, জ্বর হইতে পারে যদি অ্যাবসেস থাকে। 5 নাম হচ্ছে হেলিটোসিস মানে খারাপ গন্ধ আসা মুখ দিয়ে। এই সবগুলো হচ্ছে ডেন্টাল পেইনের ক্লিনিক্যাল ফিচার, আরো অনেক আছে। তাহলে আমরা ক্লিনিক হইতে গেলে ট্রিটমেন্ট দেখি কি করা যায়। এবার আমাদের ক্লাস শেষ। প্রচুর ব্যথা না, ব্যথা কমানোর জন্য কি দিব? NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এটা আমরা NSAIDs বলি। এর মধ্যে অনেকগুলো আছে, কি কি দেওয়া যায়? প্যারাসিটামল দেয় না, ইউজ করতে পারেন ইটোরিক অক্সিড, আমরা ইউজ করি 60, 90, 120 এরকম আছে। ইটোরিক্স নামে পাওয়া যায়, বা টরি, এগুলো ভালো কাজ করে। ইটোরিক অক্সিড, হ্যাঁ এই টরি 60, এটা ইটোরিক, এটা আন্ডারে পড়েছে। আইবুপ্রোফেন দিতে পারেন। এই জিনিস দিতে পারেন, কিটোরোলাক, এটা সেফ, দাঁত ব্যথা কমাই দেয়। 400 মিলিগ্রাম এটা দিলে মোটামুটি কিডনির সমস্যা হয় না, ব্যথাটাও কমে যায়। ভাই তো বলছেন প্যারাসিটামল, একটু লিখে দিই। শুরু করবো এটা দিয়ে, না কমলে এটা, এরপরে না কমলে 2 নম্বরে, 1 নম্বরে, এরপর না কমলে এটা। প্রথমে কিন্তু এগুলো দিয়ে শুরু করতে হয়। একটা বা 1টা প্যারাসিটামল খাওয়াই দেন, ব্যথা কমে গেলে শেষ হয়ে গেল, ব্যথা কমে গেল, কারণ এটা তো কিডনির জন্য বেশি ইফেক্টিভ না। তারপর এর চেয়ে একটু ভালো কিন্তু কিডনির জন্য সহনশীল, এটা আইবুপ্রোফেন, ভালো পাওয়া যায়। ফ্ল্যামেক্স নামে পাওয়া যায়, যেটা প্রোফেন নামে পাওয়া যায়, 400 মিলিগ্রাম, একটা করে খাওয়াই দেন 3 বেলা, ব্যথা কমে যাবে। তাও না কমলে ইটোরিক অক্সিড খাওয়াইতে পারেন, গ্যাস্ট্রিক ওষুধ দিতে হবে। কিটোরোলাক পরে দেয়, অনেক পরে এগুলো গ্যাস্ট্রিক ওষুধ সহ খাওয়াইতে হয়। এটা একটা গেল ব্যথা কমানোর জন্য। যদি অ্যাবসেস থাকে অ্যান্টিবায়োটিক দিব, এটা অবস্থা দেখে আর কি, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অ্যাবসেসটা কিন্তু কেটে ড্রেন করে দিতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অ্যাবসেসটা কেটে পুষ বের করে দিতে হবে। কি দেয় আমরা অ্যান্টিবায়োটিকে, কি দেন আপনারা? ফ্লুক্লক্স, ঠিক না? ফ্লুক্লক্সাসিলিন দেন। আমার প্রথমে অ্যামোক্সিসিলিন দেওয়া যায়, অ্যামোক্সাসিলিন, হ্যাঁ হ্যাঁ ফ্লুক্লক্সাসিলিন দেওয়া যায়, ক্লক্সাসিলিন এগুলো ইউজ করা যায়। অ্যামোক্সিসিলিন, ফ্লুক্লক্সাসিলিন এগুলো ইউজ করা যায়।
সাথে কি ওরাল হাইজিন মেনটেন করতে হবে। ওয়ার্ম ওয়াটার, গার্গলিং। জি, অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা মিস ইউজ করে সবাই। গ্যাস্ট্রিক খাবে শুধু এইগুলোর ক্ষেত্রে, এটা এটা কোনো প্রয়োজন নাই, এগুলো শুধু মিসলিড করে মানুষের টাকাগুলো। 60 টাকা করে সার্জাল দিয়ে দেয়, টাকাগুলো লস। ভালো না, কোনো কিছু না। যদি একটা লোক উনি সুস্থ বলবে আমার গ্যাস্ট্রিকের সমস্যা নাই, আমি ভাত খেতে পারি, তো আপনি নর্মাল দেন, গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া দেন। বুঝলি পেটের সমস্যা আগে থেকে তো গ্যাস্ট্রিক ওষুধ দিলেন, গ্যাস্ট্রিক ওষুধ ছাড়াই খাওয়া যায়। গ্যাস্ট্রিক ওষুধ এখানে মেইনলি গ্যাস্ট্রিক ওষুধ লাগে এখানে, কারণ এই ওষুধগুলো গিয়ে পেটের মধ্যে এমন ভাবে প্রেসার করে এখানে আলসার করে ফেলতে পারে। এই জন্য আলসার যাতে না হয় এই জন্য গ্যাস্ট্রিক ওষুধ দিতে হয়। যাদের পেটের সমস্যা তাদেরকে দেন, পেটের সমস্যা নাই তাদেরকে শুধু 60 টাকা করে ডেলি 14 টাকা ইয়ে করার। তখন আবার যে মাপস দেয় কি যেন নেক্সাম মাপস, এগুলো 10 টাকা করে, এগুলো 10 টাকা করে দিতেছে, তার 20 টাকা লস কিন্তু ডেলি। তাই ওয়ার্ম ওয়াটার গার্গলিং লেখেন, মানে কুলকুচা করা বা গড়গড়া করা করলে, গরম পানি দিয়ে করলে 1 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করতে হবে। এটা হচ্ছে মেন কথা, মেইনটেনেন্স অফ ওরাল হাইজিন। HY লেখেন। এটা এই ওরাল হাইজিনের মধ্যে কি কি আছে ইনক্লুডেড? 1 নাম্বার হচ্ছে ডেইলি মিনিমাম 2 বার ব্রাশ করা। কখন? রাতে ঘুমানো খাওয়ার পরে, ঘুমানোর আগে একবার, সকালে নাস্তা খাওয়ার পরে। আমরা কি করি রাতে এমনি ঘুমাই যাই, সকালে নাস্তা করার আগে। কোনোটাই ইফেক্টিভ না। রাতেই বেশি, যদি বলে যে একবার করবেন তাহলে রাতে করেন, কারণ সারাদিন খাওয়ার পরে রাতে যখন ঘুমাই যান তখন পুরো জার্ম গুলো মুখ ভরাই দেয়, দাঁতের মধ্যে আরম্ভ করে হ্যামারিং। তার তো খাবার দরকার, সে হাতুড়ি বটল নিয়ে আসে, দাঁত আরম্ভ করে যে আমি খাবার খাবো থেকে, দাঁতগুলি হয়। তো রাতে অবশ্যই ঘুমানোর আগে ভালো পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে এবং সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করতে হবে। 5 ওয়াক্ত যদি মেস অফ করা যায় আরো ভালো। আরেকটা হচ্ছে যে মাঝে মাঝে যদি দাঁতের মধ্যে কোনো ব্যথা থাকে তখন এই কিছু আমরা আছে লিকুইড পাওয়া যায় মাউথ ওয়াশ নামে, ওই মাউথ ওয়াশ গুলো ইউজ করা যায়। বায়োডিন 1% যেগুলো সবগুলো মাউথ ওয়াশ, সবগুলো 1% সবগুলো মাউথ ওয়াশ, অথবা লিস্টার নামে ভালো ভালো মাউথ ওয়াশ আছে। এগুলো 1 বার বা 2 বার যদি আপনি ইউজ করেন তাহলে দেখা যাবে যে মুখটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। এবং বিস্কিট, চকলেট, পাউরুটি, এই 3 জাতীয় জিনিস খাওয়ার পর অবশ্যই কুলি করতে হবে, সাথে সাথে ব্রাশ করতে বলে ডেন্টিস্টরা, কারণ এগুলো লেগে থাকে এবং এগুলোর কারণে এই যে জীবাণুগুলো গিয়ে আপনার দাঁত ক্ষয় করে ফেলে। এগুলো জায়গা থেকে মেনটেন করা যায় তাহলে দেখা যাবে যে আপনার দাঁত একেবারে বয়সের শেষ পর্যন্ত ভালো থাকবে। না দেখবো আপনার বয়সে দাঁত পড়ে গেছে, শেষ, বুড়ো হয়ে গেছে, বয়সের আগে বুড়া। এই আর কি। তাহলে আমাদের ক্লাস একটু পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। মাপসটা যে কোনো অবস্থায় খাইতে পারে, ভরা পেটেও খালি পেটে, রিপিটলি কাজ করে জন্য মাপ দিয়েছে। গার্গলিং মানে হচ্ছে, আচ্ছা গরম ওয়াটার গার্গলিং হচ্ছে, গার্গলিং মানে হচ্ছে কুলকুচা করা, ফালাই দেওয়া বা গড়গড়া করা, কুলকুচা করে গার্গলিং বলা হয়ে থাকে। আমরা আজকে ঠিক সময়ে ক্লাস শেষ করেছি। ক্লাস তো রোববার নাকি সোমবার?